নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সঙ্গোপনের সুর, কলমে দেবিকা সাহা। স্যার হঠাৎ কোথায় গেলেন? উনি আজকে আসেননি বা কেন? তখন আমি বারবার ফোন করলাম, ফোনটাও রিসিভ করলো না। ভাগ্যিস অফিসের নাম্বারে ফোন করেছিলাম, তাই তো জানতে পারলাম যে উনি আজ আর অফিসে আসেননি। কিন্তু উনি আমার ফোনটা ধরছেন না কেন? হয়তো ব্যস্ত আছেন, কিন্তু পরে তো একবার কল ব্যাকও করতে পারেন। আমার যে চিন্তা হচ্ছে, এটা কি উনি বুঝতে পারছেন না? মনে মনে বেশ অনেকক্ষণ ধরেই কথাগুলো বিড়বিড় করছে কেয়া। মাথাটা যেন ধরে যাচ্ছে চিন্তায়। অঙ্কন স্যারের প্রতিও একটু রাগও হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কি করা যেতে পারে সেটাই বুঝে উঠতে পারছে না কেয়া। একবার মনে হচ্ছে অর্চিতা ম্যামের নাম্বারে একবার কল করি, তো পর মুহূর্তেই মনে হচ্ছে এটা ঠিক হবে না। কিন্তু চিন্তাটাও তো মাথা থেকে সরাতে পারছি না। কেয়া, খাবার বেড়েছি, খাবি আয়। মায়ের ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলো কেয়া। মা খাবার সাজিয়ে বসে আছে। মাকে অপেক্ষা করানোটা ঠিক হবে না, তাই আপাতত এসব চিন্তা মাথাতেই রাখতে হবে। খেয়ে আসি যাই। ঘড়ির কাঁটায় রাত 11টা। অর্চি আর অঙ্কন হোটেলে নিজের ক্যান্টিনটাতে গিয়ে ডিনার করে নিয়েছে। আজকে অঙ্কনের পছন্দের বিরিয়ানি অর্ডার করেছিল অর্চি, কিন্তু পছন্দ মাঝে মাঝে চোখের সামনে থাকলে মনটা যে এমনিই ভালো হয়ে যায়। অঙ্কন একটা আলাদা রুম বুক করেছে নিজের জন্য। অর্চি যে ফ্লোরে আছে সেখানেই, তবে অর্চির ঘর থেকে কয়েকটা ঘর পড়ে। রুমে বসে টুকটাক কাজ করছিল ছেলেটা। ল্যাপটপে মেলটা চেক করছিল যদি ইম্পর্টেন্ট মেল এসে থাকে এর মধ্যে। আসলে কিছু না জানিয়ে এখানে চলে আসা, তেমনভাবে কাউকে অফিসে হ্যান্ডওভারটাও দিয়ে আসা হয়নি। আসার আগে শুধু অরণ্যকে বলে এসেছিল ওদিকটা সামলে নেওয়ার জন্য। ওকে বরং একবার ফোন করি, কোনো প্রবলেম হলো কি না কে জানে। সব ঠিক করে সামলাতে পেরেছো তো? আমার ফোনটা কোথায়? এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে শেষমেশ ফোনটা জিন্সের পকেট থেকে আবিষ্কার করলো। আসলে সারাদিন অর্চির সঙ্গে এত সুন্দর কিছু মুহূর্ত স্পেন্ড করা হয়েছে যে এই ফোনটার কথাই ভুলে গিয়েছিল ছেলেটা। ফোনটা হাতে নিয়ে এই কলকটা চেক করতে একটু অবাক হলো ছেলেটা। এই কি এতগুলো মিসড কল! ফোনটা সাইলেন্ট ছিল বলে খেয়ালও হয়নি, কিন্তু কে ফোন করলো এতবার? ডিটেলসটা দেখতেই আরও অবাক হলো। কেয়া এতবার ফোন করেছে? কেয়া প্রায় 20টা মতো মিসড কল, কিছু কল হিস্ট্রি এই কিছুক্ষণ আগেও আছে। সকাল থেকে ফোনে ট্রাই করেছে, কিন্তু কেন? আমার সঙ্গে কি কোনো দরকার ওনার? আর যদি দরকার হয়েই থাকে অফিসের নাম্বারেও তো কল করতে পারতো, তা না করে আমার পার্সোনাল নাম্বারে এতবার ফোন। কোনো সমস্যায় পড়লো নাকি? নাকি রোহিতের সঙ্গে কি আবার? কথাটা মনে আসতেই মনটাকে একটু ডাইভার্ট করার চেষ্টা করল। না না, আবার বেশি ভাবছি আমি। রোহিতের সঙ্গে নতুন করে কিছু হওয়ার নেই ওনার, আর যদি হয়েও থাকে সেখানে আমি কি করতে পারি? উনি একজন অ্যাডাল্ট, নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা নিজে রাখেন। এখানে আমার তো কিছু বলার থাকতে পারে না। এইসব ভাবনার ভিড়েই ফোনটা আবার বেজে উঠল অঙ্কনের। অর্চির নাম্বার। হ্যাঁ অর্চি বল। বলবো তো, কিন্তু আগে দরজাটা খোল। দরজা খুলবো মানে? হ্যাঁ সে খুলছি, কিন্তু হঠাৎ দরজা খুলতে যাব কেন? না মানে এত রাতে? আরে বাবা, এত প্রশ্ন না করে দরজাটা খোল তো ব্যাং, খুললেই বুঝতে পারবি। অঙ্কন তড়িঘড়ি এসে দরজাটা খুলল। দরজার সামনে অর্চিকে দেখে খানিকটা অবাকই হলো ছেলেটা। এ কি তুই এখন? কেন আসতে পারি না বুঝি? এত রাতে কোনো সমস্যা হয়েছে কি? উফ, তুমি না কেমন আনরোম্যান্টিক হয়ে যাচ্ছ জানো তো। এইভাবে ঘরের বাইরে দাঁড়িয়ে রেখেই সব প্রশ্ন করবে? বুঝলাম, আয় ভিতরে আয়। অঙ্কন ঘরে আসতেই বলতে অর্চি ঢুকে এলো। বলুন এবার ম্যাডাম, কি দরকার যে এত রাতে একবার এসে হাজির? চলো না কোথাও বেরিয়ে আসি, খুব গল্প করতে ইচ্ছে করছে জানিস। চল না যাই। অর্চির এরকম বাচ্চাদের মতো আবদার শুনে হেসে ফেলল অঙ্কন। আচ্ছা চল, গল্প করব, তুই বস তো, আমি 1 মিনিট আসছি। অর্চিকে বসতে বলে ব্যালকনিতে গেল ছেলেটা। ওখানে 2টো চেয়ার সাজিয়ে আবার ঘরে এলো। চল ব্যালকনিতে বসে আকাশ দেখতে দেখতে গল্প করিব না। এইসব কথার মধ্যে আবার অঙ্কনের ফোনটা বেজে উঠল। স্ক্রিনের ওপর কেয়ার নাম। স্ক্রিনে লেখা নামটা অঙ্কন বা অর্চি কারোরই চোখ এড়ালো না।
এই মেয়েটা এখন ফোন করছে এত রাতে? অঙ্কনের দিকে তাকিয়ে নিজের উদ্দেশ্যে প্রশ্নটা করলো অর্চি। আমিও জানি না, ইভেন সকাল থেকে 20 বার ওর মিসড কল। ফোনটা সাইলেন্ট ছিল বলে খেয়াল করিনি। তারপর যখন দেখলাম তখন অনেক রাত হয়েছে ভেবে আমি আর কল ব্যাক করিনি। কিন্তু এখন আবার অঙ্কনের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কিন্তু ব্যাপারটা একটু বুঝতে হবে অঙ্কন। দাঁড়া, কলটা রিসিভ করবো আমি। কেয়ার নম্বর থেকে আসা ফোনটা রিসিভ করলো অর্চি। ফোনটাকে স্পিকারে দিতেই ওপাশ থেকে ভেসে উঠল কয়েকটা কথা। হ্যালো স্যার, আপনি ঠিক আছেন তো? আমি সকাল থেকে ফোনটা আপনি রিসিভ করছিলেন, আমি ভীষণ চিন্তায় ছিলাম স্যার। বলুন আপনি ঠিক আছেন তো? কেয়ার কথার স্বরে এরকম চিন্তার আভাস আর ওর কথাগুলো শুনে একে অপরের দিকে তাকালো অঙ্কন আর অর্চি। ওদেরও মাথায় ঢুকছে না এই কথাগুলো কেন বলছে মেয়েটা। হ্যালো স্যার, আপনি কথা বলছেন না কেন? বলুন আপনি ঠিক আছেন তো? তুমি কি বলতে চাইছো কি? আর এত রাতে একটা ছেলের নাম্বারে ফোন করে তুমি তোমার টেনশনের গল্পই বা কেন শোনাচ্ছ? অঙ্কনের ফোনের উল্টো দিকে অর্চির গলাটা শুনে একটু থতমতই খেয়ে গেল কেয়া। কি হলো বলো, কিছু তো একটা জিজ্ঞেস করলাম। তুমি অঙ্কনকে নিয়ে খামোকা এত চিন্তাই বা করছো কেন? এবারে আরও একটু ঘাবড়ে গেল কেয়া। আপনি? হ্যাঁ আমি। তা তুমি কাকে এক্সপেক্ট করেছিলে এখন অঙ্কনের সঙ্গে? নিজেকে নাকি? না আসলে তুমি কি চাও সেটা তোমার কাছ থেকে জানার ইচ্ছে আমার নেই। তোমার ইন্টেনশনটা আমার কাছে একদমই ক্লিয়ার। শোনো কেয়া, তুমি যদি মনে মনে ভেবে থাকো অঙ্কন আর আমার মধ্যে তৈরি হওয়া ঝামেলাকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা স্পেস তৈরি হয়েছে আর সেই স্পেসে তুমি ঢুকবে, তাহলে খুব ভুল করছো। আমি স্পষ্টভাবে স্পষ্ট কথা বলতেই পছন্দ করি। আমি জানি তোমার মনে অঙ্কনের প্রতি একটা সফট কর্নার আছে। সেটা কেন তৈরি হয়েছে সেটাও আমি জানি না। এতদিনের একাকিত্বের জীবনে তুমি অঙ্কনকে কেন্দ্র করে হয়তো ভালো থাকতে শুরু করেছো আবার। ওর বুটিকে চাকরি করা থেকে তোমার এক প্রকার নতুন জীবন শুরু হয়েছে। তাই তুমি এই ভালো থাকাটাকেই পৃথিবীর সবথেকে সুখের আশ্রয় বলে মনে করছো। তাই এটাকেই আঁকড়ে ধরে রাখতে চাইছো। জীবনটা অনেকটা বড়, বাঁচতে শেখো, তবে সেটা জেদ দেখিয়ে নয় আর স্বেচ্ছাচারিতাতে নয়। আর যেটা করছো সেটা ভুল করছো, আর এই ভুলটা বারবার করো না। আজ তোমাকে বোঝালাম বলে ভেবো না যে পরের দিনও একই ভুল করলে আমি বোঝাবো। এরপর এমন হলে কিন্তু আমি আর বরদাস্ত করবো না। ফোনটা রাখছি, গুড নাইট। ও হ্যাঁ, অযথা এভাবে ফোন করে ব্যতিব্যস্ত করবে না। কথাগুলো এক নাগারে বলেই ফোনটা রেখে দিল অর্চি। একটা অজানা আতঙ্ক থেকে বেরোতে পেরে ভালোই লাগছে। দেখ অঙ্কন, কেয়ার ব্যাপারটা আমি আগেই বুঝেছিলাম, কিন্তু ও যে ব্যাপারটাতে এইভাবে এত তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। কেয়ার সঙ্গে আলাপের পর আমার এরকম মনে হয়নি, কিন্তু ওর তোর প্রতি নির্ভরশীলতা দেখে আমি একটু অবাকই হয়েছিলাম। ওকে আজ এটা বলার দরকার ছিল, না হলে এই ব্যাপারটা নিয়েও নিজেকে আরও প্রশ্রয় দিত আর তাতে অনেকগুলো জীবনে হিসেব গুলিয়ে যেত। এতক্ষণ অর্চিকে বেশ মন দিয়ে দেখছিল অঙ্কন। মেয়েটা ভুল কিছু বলেনি। এত জটিল একটা হিসাবকে এভাবে বুঝিয়ে মিটিয়ে দিল, ভাবতেই অবাক লাগছে। কিরে, কি ভাবছিস? অঙ্কনের মুখের সামনে হাত নাড়িয়ে প্রশ্নটা করলো অর্চি। ভাবছি যে তুই কত সহজে সমাধান করে দিলি। সহজই তো। আর তুই কি করছিলি মনে আছে? সেদিন ওই ঝড় বৃষ্টির রাতে সমীরণকে আমার সঙ্গে দেখে তুই কেমন রিয়াক্টটা করেছিলি? আদৌ কি ব্যাপারটা ওরকম ছিল বল? এবার একটু হাসল অঙ্কন। সেদিনের কথাটা মনে পড়লে নিজেরই খারাপ লাগছে। কি করব বল, তোর সঙ্গে অন্য কাউকে দেখলে আমার একদম ভালো লাগে না। মাথাটা গরম হয়ে যায়, নিজেকে যেন আর কন্ট্রোলই করতে পারি না। ঠিক তাই, আর এর মধ্যে কোনো ভুল নেই। আমিও তেমন তোর সঙ্গে অন্য কারোর ছায়াটাও সহ্য করতে পারি না। তাই তো কিছু বোঝার আগেই রাগ করে ফেলি। আর সেই জন্যই সেদিন অমন রেগে মেগে ঘর থেকে চলে যাওয়ার পর তোর ফোনটা ধরিনি। ইভেন ভেবেছিলাম সম্পর্কটাও বোধহয় শেষের পথে। তাই তো নিজেকে একটু সময় দিতে এখানে আসা। কিন্তু কি জানিস তো, ভাগ্যিস এলাম, না হলে এত স্মুথলি কথাগুলো বলতে পারতাম না। এখানে এসেছিলাম বলেই তো প্রলয় আর সম্পূর্ণার সঙ্গে আলাপ হলো। এই অচেনা নাম দুটো শুনে একটু অর্চির দিকে উৎসুক দৃষ্টিতে তাকালো অঙ্কন। প্রলয় বলে ছেলেটার সঙ্গে আমার এখানে এসে আলাপ, সম্পূর্ণা ওর স্ত্রী। অদ্ভুত সুন্দর ওদের সম্পর্কের সমীকরণ জানিস তো, আর অদ্ভুত সুন্দর বোঝাপড়া। তোকে ওদের সঙ্গে আলাপ করাবো কাল। আমি শিওর ওদের সঙ্গে আলাপ হয়ে তোর খুব ভালো লাগবে।
আসলে কি জানিস তো, অনেক সময় না অনেক সোজা কিছু জিনিস আমরা বুঝেও বুঝি না, তাই তো না চাইতেও জটিল তৈরি হয়। তবে মাঝে মধ্যে হঠাৎ আসা কোনো ছোট অভিজ্ঞতাও জীবনের বড় লেসন হয়ে দাঁড়ায়, যা অনেক কঠিন বিষয়কেও ইজিভাবে বুঝিয়ে দিতে পারে। জীবন এমনটাই, প্রতি পদক্ষেপে আমরা কিছু শিখি, হয়তো ভুল করি, কিন্তু অভিজ্ঞতার ঝুলি ঠিক ভরে ওঠে। যেমন ধর না, আমাদের জীবনে কে আর আসাটাও দরকার ছিল। ও না এলে আমিও তোর সেদিনের ফিলিংসটা বুঝতে পারতাম না, আমিও বুঝতে পারতাম না কেন সেদিনকে সমীরনের সঙ্গে আমাকে দেখে তুই এতটা রেগে গিয়েছিলি। কেনই বা আমার সমীরনের সঙ্গে এদিক ওদিক মুভি দেখতে যাওয়া বা শপিংয়ে যাওয়ার ব্যাপারটা তুই ওভাবে রিয়্যাক্ট করতিস। কি জানিস তো, তখন আমি ভাবতাম আমি যদি একটু ঘুরতে যাই বন্ধুদের সাথে, তুই কেন অমন করতিস। তোর ব্যবহারে আমি কষ্ট পেতাম, আবার রাগও হতো। মনে হতো আমার স্বাধীনতাতে তুই হস্তক্ষেপ করছিস। সত্যি বলতে তোর আমার প্রতি ওই ব্যবহারটা, তোর জেলাসিটা তো স্বাভাবিক ছিল বল। সেটা কে আমাদের জীবনে না এলে তো বুঝতেই পারতাম না। কাজেই যা হয় তা ভালোর জন্যই হয় রে বন্ধু। অঙ্কনকে কথাগুলো বলতে পেরে মনটা ভীষণ হালকা লাগছে উঠছে। মনে হচ্ছে কত বছরের জমে থাকা হিসেব যেন মিলে যাচ্ছে। অর্চিকে আর কিছু বলতে না দিয়ে অঙ্কনকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল শক্ত করে। সংগোপনের সুরের পুরনো তানপুরাটা নতুন ছন্দে নতুন সুরে তাল মেলাচ্ছে ভালোবাসার দুটো মানুষের প্রতিটি নিঃশ্বাস আর প্রশ্বাসের সঙ্গে। ভালোবাসার বাঁধন দৃঢ় হলেও ভালোবাসায় বেঁধে রাখা সুতোটা কিন্তু বড্ড বলকা। একটা গাছকে উপড়ে ফেলার মতো ক্ষমতা যেমন ঝড়ের আছে, ঠিক তেমনই সন্দেহ নামক অভিব্যক্তির ক্ষমতা আছে ভালোবাসা নামক গাছটাকে উপড়ে ফেলার। তবে তখন মজবুত শিকড় হয়ে দাঁড়ায় একে অপরের প্রতি স্বচ্ছতা, স্বীকারোক্তি আর বিশ্বাস। জীবন কোনো ম্যাজিক নয় যে সবসময় হিসেবের মধ্যেই সব কিছু হবে, সব ঘটনার অন্তমিলটা আমাদের মর্জি মতো হবে। জীবন তো নিজের মতো চলে, ঋতু পরিবর্তনের মতোই ভালোবাসতেও অনুরাগ, অভিযোগ, অভিমান, অনুতাপ সব কিছুই ধাপে ধাপে আসে। আজ ঝগড়া হচ্ছে মানে আমাদের সম্পর্কটা ঠুনকো, অথবা আমাদের সম্পর্কটা ভীষণ আইডিয়াল। এতে ঝগড়া ঝামেলা কিছুই হতে পারে না। এই দুটো ভাবনার কোনোটাই বোধহয় ঠিক না। ঝামেলা হবে, আমি তো বলবো মাঝে মধ্যে ঝামেলা ভালো, সম্পর্কের ভিত পোক্ত করে। সম্পর্কের বন্ধন ভালো, স্বাধীনতাও ভালো, আবার একে অপরের স্বাধীনতায় হস্তক্ষেপও ভালো। সব থেকে বেশি দরকার স্বচ্ছতা। ভুল করা দরকার, জানেন তো, তবেই ওই সম্পর্কের শিকড়ের ভিতরটা আরও বেশি মজবুত হয়। ভালোবাসা সুন্দর, অসুন্দরে সুন্দর, এলোমেলো থেকে সুন্দর, অভিযোগে সুন্দর, আবার কিনা অনুরাগেও সুন্দর। সংগোপনের সুর, ইচ্ছে বহুদূর, মেঘের ভেলায় মেঘের চিঠি, পাঠালো রোদ্দুর। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের অন্তিম পর্ব আগামীকাল আসছে।